নবন্ধক বিদ্যাপীঠের সমস্ত ছাত্র এবং শিক্ষক শিক্ষিকাদের অভিনন্দন জানিয়ে আমরা আমাদের নাটক শুরু করতে চলেছি। নাটকের নাম পূজার পানি। নাট্যকার জুলফিকার জিন্না, নির্দেশনা সমাদৃতা পাল। আমার যা হারিয়েছে একজন মানুষের ঠিকানা হারিয়ে গেলে কি থাকবে বলো? ঠিকানা কি বাজারে কোথায় গেল যে ছেড়ে ফেলে থাকতে বলে গেছে? ঠিকানা কি স্কুলে ফেলে যাও ওষুধ যেটাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছো? ঠিকানা কি প্রেমিকার দেওয়া কি যেটা বউয়ের চোখের আড়াল থেকে লুকিয়ে রেখেছো? না গো না, ঠিকানা হচ্ছে নিবিড় আনন্দে ঘেরা মাধুর্য। এইসব কাপি টাপি রেখে আসল কথাটা বলো তো, তুমি থাকো কোথায়? কেন এইখানে ওই মশিলিপ্ত সংসারে লুপ্ত রেখা মাঝে। তাহলে ওটাই তোমার ঠিকানা? ঠিকানা কখনো হারায় না গো, তার লিপ্তে থাকে। না গো না, ঠিকানা হারিয়ে যায়। কেমন করে হারায় তাও অবশ্য জানি না। আচ্ছা আচ্ছা, তোমরা বলছো মানুষ যেখানে বাস করে সেটা তার ঠিকানা? কিন্তু মানুষ যেখানে যেতে চায় সেটাও তো তার ঠিকানা। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম ওই যৌবনের বেদনার গান। সেই গান শুনি ওই কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, ওর হাতে দিয়ে তারা কহিল আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। তোমরা কারা? আমরা প্রেমের জোরে তোমায় ভাসিয়ে নিয়ে যাব পথি।
আয় যেখানে খেপার টানে নাইকো মানে নাইকো সুর। আরে হেথায় উঠাও হাওয়ায় মন পেশাদার করছে দূর। আর বাবা বলে গুছিয়ে বাদল জানিয়ে নাচন তাদের ঠিক। আর পেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম মানা হিসেবহীন। তাহলে আর হিসাব নিকেশের কাজ কি? চলো বেরিয়ে পড়ি। আরে 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 বেরিয়ে তো পড়বি, এদিকে যাবি কোথায়? শুনলি না লোকটা তার ঠিকানা হারিয়ে ফেলেছে। কেন শুনলি না? আকাশ রঙা কাগজ, সোনালি অক্ষর, তুষার সোনা রঙের খাম। আচ্ছা পথ জিজ্ঞেস করে করে যাওয়া যায় না? আরে যাওয়া যায়, কিন্তু কাকে জিজ্ঞেস করবি? তুই বা জানিস সেই তরুণী তো তরুণের কথা? তুই ভুল বললি। কুসুমিত তরুতলা তরুণ তরুণী। হ্যাঁ। কেন কেন? আমরা বলবো তাকে ওই ভালোবাসার গানের কথা, অশোক চরণের কথা, তাহলে বোধহয় বুঝতে পারবে। আরে মানুষ তো তার হারিয়ে যাওয়া ঠিকানা জিজ্ঞেস করে করে তো বের করে। ঠিক ঠিক ঠিক। তবে আমাদের অভিযানটা শুরু হোক। তাই চলো চলতে চলতে বিমান করে ফেলি। এই এই আমাদের জীবন শুরু হলো, চলো। চলো এই নাও আয়ুষ, প্রতিপক্ষের মোকাবিলা করো। এই নাও রসদ, যাওয়ার পথে কাজে লাগবে। বিদায় বন্ধু, বিদায়। আমরা চলেছি সম্মুখের পথে, যেমন শরীর চলেছে সাগরে, সময় চলেছে ভবিষ্যতের দিকে। বিদায় এ আমরা কোথায় এসে বললাম বলতে? চারদিকে শুধু কাঁটাকাটি ঝোঁক। কাঁটা গাছ বলতে পারো, অথবা বলতে পারো সবুজের প্রতিশোধ। সবুজের প্রতিশোধ। হ্যাঁ, মানে যেখানে জীবনকে বিকশিত করার কোনো শর্ত নেই, কোনো প্রতিশ্রুতি নেই, অথচ ওই জীবনকে বিনষ্ট করার সমস্ত আয়োজন সাজিয়ে ফেলা হয়েছে, সেখানেও যখন সবুজ জাগে তার ওই প্রতিশোধের কাঁটাকে বশরা করে, তখন সেটা নিশ্চিতভাবে সবুজের প্রতিশোধ। শুনেছি এই দুধু মরুভূমিতে উটেরা নাকি বেঁচে থাকে নিশ্চিন্তে। আমিও শুনেছি উটেরা নাকি কাঁটা গাছ খেয়ে 3 কিলোমিটার। হ্যাঁ, ঠিকই শুনেছ, উটেরা কাঁটা গাছ খায়। তবে তোমরা কি জানো এই নিস্তোয়া ধুধু বালিয়াড়িয়েতে উটেরা কাঁটা গাছ খায় কেন? না, আমি জানি না। আমিও জানি না। এই বিশাল তপ্ত মরুভূমিতে তৃষ্ণা মেটাতে উটেরা কাঁটা গাছ চিবিয়ে খায়। হ্যাঁ, সেই কাঁটা আবার উটেদের জিভে বিঁধে গিয়ে রক্তপাতও ঘটায়। নিজেদের জিভ থেকে নিঃসৃত রক্ত উটেরা জল ভেবে পান করে, ভাবে ভাবে ওই রস ওই কাঁটা গাছ থেকেই আসছে। সর্বনাশ! নিজেদের রক্ত নিজেরাই পান করে। মরিচিকা শুধুই বাইরে নয়, ভিতরেও আছে দেখছি। হ্যাঁ, ওই বাইরের মরুচিকায় অন্তর্মহলে প্রকট হয়ে ওঠে।
আমার কি মনে হয় জানো পতি, আমরা সকলে উঠেদের মতো নিজের দেওরা নিজেরাই গান করে আনন্দে আছি। ঠিকই বলেছ। আমাদের চলা মানে কি এই বিস্তৃত উষার ভূমির ভিতর দিয়ে চলা? এ তো অভিযান, মরু অভিযান, মরু বিজয়ও বলতে পারো। মরু বিজয়! মরু বিজয় অত সহজ কাম নয়। ভূমির বালু কোনা এক পশলা বৃষ্টির জন্য ইন্তজার করে থাকে চাতক পাখির মতো। পানির মশক আর খুদার মেহেরবানি ছাড়া তোমরা মরুভূমির রূপে পৌঁছতে পারবে না। আচ্ছা আচ্ছা, তুমি কি এই মরুভূমির বাসিন্দা? এই মরুভূমির নাম সুরবাগ আছে। और हम বেদুইন দুরন্ত সাহস আর অপরন্ত প্রাণ শক্তি নিয়ে বেঁচে আছি। আমার কোনো মেহেল নেই। আমি এই বালু সজ্জায় শুয়ে রাতের আকাশে তারা গুনি আর বর্ষা হাতে ঘোড়া ছুটিয়ে দিগন্ত ছুঁয়ে আসি। ও ও ও, তুমি মরু রাখা দেশ পালন করো? हाँ, एकदम মেসনি পথ দিয়ে যাচ্ছিলাম। যেতে যেতে জোহরের রোদ ঘনিয়ে এলো। ঝটপট তো রাকাত কাছার আদায় করে রওনা হতে যাবো। এমন সময় শব্দ শুনতে পেলাম, লেকিন শব্দটা ঠিক কোন জায়গা দিয়ে আসছিল ঠাউর করতে পারলাম না। চোরাই উতরাইবে আমি পাহাড়ের উপর উঠে দেখি তোমরা বাড়িতে পা বসে বসে এগিয়ে চলেছো। আমি তো ভাবলাম কাফেলা, তাই তোমাদের দলনেতার সাথে সাক্ষাৎ করতে এলাম। আমাদের কোনো দল ও নেতা নেই গো। আমরা পথের সন্ধানে বেরিয়েছি। লেকিন তোমরা তো এই বালুভূমির চূড়া পথে আটকে যাবে, বেরোনোর কোনো পথ খুঁজে পাবে না। কেন? একটু পরে সাইমুম শুরু হবে। সাইমন! সাইমুম সাইমুম হলো মরুঝড়, বালুর তাণ্ডব। ঘোড়ার আচরণ থেকে দেহকে রক্ষা করার জন্য যে শেরওয়ানি দরকার তা তোমাদের নেই। মালির আঘাতে দেহ যাবে ক্ষত বিক্ষত হয়ে, চোখ যাবে অন্ধ হয়ে। ওহে মরু রাখা, আমাদের এই ভয়ঙ্কর সাইমুমের হাত থেকে তুমিই পারো রক্ষা করতে। और 12 মাইল পথ অতিক্রম করার পর তোমরা পৌঁছবে কুরাউল গামী পর্বত সীমানায়। সেখানে উহুদ পাহাড়ের গায়ে একটি কৃত্রিম হ্রদ আছে। তোমরা সেখানে আশ্রয় নিও। কিন্তু দীর্ঘ 12 মাইল পথ অতিক্রম করার আগে যদি সাইমন চলে আসে? ये क्या? अरे तुम्हारे কথা শুনতে শুনতে দেখছি সাইমন এসে গেল। আমি চলি, मैं স্কুলকে রক্ষা করতে হবে। ওহে মরু রাখা, আমাদের এই বিপদের মধ্যে ফেলে তুমি চলে যাও না। তোমরা উল্টা পথে পিছিয়ে যাও।
আমরা বেদিন বলেছিল ওই ঘেটাল গায়ে প্রচুর ফসল বলে তাহলে তো আর কোনো সমস্যা নেই। না না না, সমস্যা আছে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা আছে। ওই ওই যে উসরবাগে ফসল না ফলাটাই হচ্ছে সমস্যা। আর এই ক্ষেতখালে প্রয়োজনের অতিরিক্ত ফসল ফলাটাই হচ্ছে সমস্যা। কিরকম কিরকম? এই তো তোমরা ক্ষেতখালে এসে পৌঁছে গেছো। এবার নিজের চোখেই দেখো সমস্যাটা কি। কিন্তু কাকতারুয়া হ্যাঁ, কাকতারুয়া। সবাই নিজের নিজের ফসল পাহারা দিচ্ছে। এরা বুঝি সকলেই এই জমির মালিক? ওরা তাই বিশ্বাস করে। মালিকানার মৌকাতে ভূত হয়ে ওরা এক পায়ে দাঁড়িয়ে আছে যে যার জমির কিনারে। এই এত ফসল ঘরে তোলে না। আমার পিতামহের কাছে আমি ক্ষেত জালের একটা গল্প শুনেছিলাম। শুনবে? শুনবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসলে এই ফসল ভোগ করার থেকে ফসল রক্ষা করাতে ওদের মজা বেশি। এই জমির এই নাম বাবা, ওই জমিতে গিয়ে প্রবেশ করলে ওরা একেবারে যুদ্ধ শুরু করে। সর্বনাশ! একবার কি হয়েছে জানো? কি? একটা ভ্রমণ, বুঝলে, এ জমির কুমড়ো ফুলের পরাগ নিয়ে ওই জমিতে প্রবেশ করলে ওরা ভাবলো যে যুদ্ধ চল। সেই কুমড়ো ফুলের পরাগ নিয়ে যা যুদ্ধ হলো। এখন তো শুনেছি ওই কৃত্রিম প্রযোজনের ব্যবস্থা হয়েছে। ঠিকই ভেবেছ পার্থ। শুধু কৃত্রিম প্রজনন নয় গো, তোমাদের চলার পথে নির্মল আলোটুকু ছাড়া এখানে সবই কৃত্রিম, নকল গো। আমি বৃষ্টি। এই ক্ষেত খালের একমাত্র ক্ষেত কিংবা অন্যলে আমার কোনো ক্ষেত নেই, তাই কাকতারুয়ার কাজটা আমায় করতে হয় না। তা তোমরা কোথায় চলেছো বাবু? কোথায় যাবো জানি না, তবে পথের সন্ধানে বেরিয়েছি। পথের সন্ধানে বেরিয়েছো, অথচ পা রেখেছো এই বেপথে। সাবধান! সামনেই লালসা বাজার, বিপিকে নির্মায়ার জড়িও না যেন। তুমি কি সেই কুসুমিত তরুণ খবর দিতে পারবে? বোধহয় পারবো, কিন্তু এখানে তো কুসুমে কুসুমে বিষ ছড়ানো রয়েছে। হ্যাঁ, এই জমির মালিকেরা মুঠো মুঠো বিষ ছড়ায় গাছে পোকামাকড় মারার জন্য। হ্যাঁ, আমিও শুনেছি জানো, এই ক্ষেত ঢালের মানুষেরা ফসল বাঁচাতে মুঠো মুঠো বীজ ছড়ায়। হ্যাঁ, কত প্রজাপতি তো মধুর রস খেতে গিয়ে পাখনা উল্টেই নেতিয়ে পড়ে ওই ফুলের বাগানে। বর্ণালীর মৃত্যুটা বড় বেদনাদায়ক জানো। আচ্ছা, এই বর্ণালীকে? বর্ণালী আমার বন্ধু গো, প্রজাপতিদের রানী। বাচ্চা শুয়োদেরকে নিয়ে বনবিতানে ঢুকেছিল, বুঝতে পারেনি ফলের মঞ্জুরিতে বিষ পাখানো আছে। তুমি তো অনেক কিছুর খবর রাখো তো বৃষ্টি দিদি। হ্যাঁ, এই খবর রাখাটা না আমার একটা খেলার মতো, কিন্তু আমার থেকেও বেশি খবর সংগ্রহ ওই মৌমাছিরা। ওদের আগে একটা নাম দিয়েছি জানো কি? খবর দাও। বাহ বাহ, বড় সুন্দর নাম দিয়েছো তুমি, খবরদার। কত কিছু খবর দিয়েছে আছে, গাছপালা, নদী নালা থেকে ঝড় জলের খবর সব ওদের ভান্ডারে জানো। তাহলে তারা কুসুমিত তরুণ খবর দিতে পারবে বলো? পারবে। বোধহয় পারবে জানো। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, তখন রেশম শিল্পের খবরটা কোনো সংবাদপত্রে বেরোয়নি, কিন্তু প্রস্তুতি চলছিল ভিতরে ভিতরে। তখন তোমরা তো সবাই জানো, মদ পতঙ্গের বাচ্চা শুয়োরা তুত গাছের কচি পাতা চিবিয়ে খেতে ওস্তাদ। এইভাবেই ওরা ঘুঁটি বাজে। একদিন হয়েছে কি, মৌমাছির মদ পতঙ্গের কাছে এসে বলল, কিছু মানুষ ওই বাচ্চা শুয়োকে গরম জলে চুবিয়ে মেরে ফেলার বুদ্ধি আসছে। মদমাছি তখন জিজ্ঞেস করলো, কেন? তখন তো মৌমাছির প্রথম খবর দিয়েছিল ওই দুধ থেকে
খুঁটি থেকে বেরোবে দামি রেশম। আজ তো সেই খবর সত্যি বলে প্রমাণিত হয়েছে। আশ্চর্য। আরো আশ্চর্য, এত কিছু জেনেও তুমি এই বিষময় মৃত্যুপুরীতে বাস করছো কেন? কিসের জন্য? পালিয়ে তো বাঁচা যায় না পথিক, কোথায় পালাবো? আমার উত্তরে রয়েছে উষরবাগ, দক্ষিণে আধারপুরী। আমরা মুসলমান থেকে আসছি। অতি টেনে এনেছে তোমাদের এই ক্ষেত ছাদে। জানি না সম্মুখটা কত দূর গেছে। এবার তোমরা গিয়ে পৌঁছবে আধারপুরীতে। পথকে ছেড়ো না পথিক। এই নাও গামছা। শ্বেত মিশ্রিত হলে মুছে নিও সযত্নে। ক্লান্তি যেন তোমাদেরকে স্পর্শ না করে। বৃষ্টি দিদি, তোমার এই বাঁশিতে সুর তুলবো। তোমার সুরে সুরে আমরা সম্মুখের দিকে এগিয়ে যাই। আধারপুরীর বাসিন্দারা, ভুলে যেও না, পৃথিবীতে একদিন আধার নেমে আসবে। 28,000 প্রজাতির মধ্যে চৌকুষ্মান প্রাণীর সংখ্যা খুবই কম। দেখে চোখ আছে কিন্তু প্রাণ নেই। তারা না দেখেও বাঁচে। আমার আধারপুরীর বাসিন্দা, ভুলে যেও না, বেঁচে থাকার বাসনাকে প্রজ্বলিত রাখতে জ্ঞানীদের দৃষ্টিশক্তির প্রয়োজন হয় না। মুনি ঋষিরা তো চোখ বন্ধ রেখে ধ্যান করে। আলো আমাদের সীমাবদ্ধ করে, অন্ধকার দায় প্রসারতা। মনে হচ্ছে কোন চক্ষুষ্মান প্রাণী আধারপুরীতে প্রবেশ করেছে। আমরা চক্ষুষ্মান, তবে সবকিছু ভালো করে দেখতে পাই না। আমাদের সম্মুখটাই হারিয়ে গেছে। আমরা অজিতপুরের বাসিন্দা, চলতে চলতে এখানে এসে পড়েছি। তবে আধারপুরী যে বলো, এখানে তো চারিদিকে বেশ আলো রয়েছে, তো তোমরা আধারপুরী কেন বলো? সমস্ত জগৎটা অন্ধকার বলে মনে হচ্ছে। পৃথিবীতে যে কেন এত আলো আছে, এই খবরটা তোমরা না শোনালেই পারতে। কিন্তু আমরা কি করে জানবো যে সবাই অন্ধ? আর তাছাড়া একটা নম্বরের সমস্ত মানুষই যে অন্ধ হবে
সেটাই বা বুঝবো কি করে বলুন? এখানে কেউ অন্ধ হয়ে জন্মায় না, কোনো না কোনো কারণে তারা অন্ধ হয়ে যায়। এই আমার কথাই ধরো না, আমার পেশা ছিল আকাশের ঝুল ঝাড়া। আকাশের ঝুল ছাড়া? কেন নয়, সমস্ত আকাশটা যখন কালো ঝুলে ভরে যায়, তাকে না ছাড়লে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছবে কি করে? আমাকে তো সবাই কিরণ সভা বলেই খ্যাপাতো তো। একদিন সূর্যের আগমনী পথ প্রশস্ত করতে গিয়ে দেখি একটা বড় মাকড়সা তার দীর্ঘ জাল পেতে নিজেকে প্রতিস্পর্ধী করে তুলেছে। আমি যে ঝুল ঝাড়ুটা তার দিকে তাক করেছি, অমনি তড়াক করে আমার চোখের উপরে এসে পড়ল। তারপর থেকেই তো আমি আধারপুরীর বাসিন্দা গো। তোমরা সকলেই কি আকাশের ঝুল ঝাড়ার কাজ করতে? না গো না, আমার ছিল ছায়া ধরার ব্যবসা। ছায়া ধরার ব্যবসা? অবাক হচ্ছে না বলে? এই হাত পেতে পেতে ছায়া ধরাই ছিল আমার কাজ। এই কায়ার যে ছায়ার কদর আমি প্রথম বুঝি। রোদের ছায়া, চাঁদের ছায়া, হরেক রকম বুঝি। একদিন কি হয়েছে জানো? এই হাত পেতেছি নিজের ছায়া নিজেই ধরবো বলে। অমনি ছায়াটা লুকিয়ে গেল আমার চোখের তলে। ব্যাস, আমার ব্যবসা লাটে উঠলো। অর্থনীতিবিদরা বলল, এ তো শ্যাডো ইকোনমি, চলবে না, চলবে না। চলবে না, চলবে না। সেদিন থেকেই আমি আধারপুরের বাসিন্দা। আমার বিষয়টা আরো অদ্ভুত। কিরকম? ওই প্রজাপতি পাকা থেকে রং চয়ন করা ছিল আমার কাজ। একদিন হয়েছে কি, একটা দুষ্টু প্রজাপতি সব সময় কিছুক্ষণ পর পরই তার গায়ের রং পাল্টে ফেলছিল। আমিও ছেড়ে দেওয়ার পাত্র নই, তুলি মুচিয়ে ওই প্রজাপতিটির পেছন ধাওয়া করলাম। দৌড়চ্ছি। হঠাৎ একটা বিশাল আকার বিহঙ্গ ছো মেরে প্রজাপতিটিকে তুলে নিয়ে চলে গেল। আমিও ছাড়বো কেন, আমিও তার পেছন ছুটছি। হঠাৎ তার পায়ের কাছ থেকে একটা ধূসর রঙের খাম এসে পড়লো নিচে। ধূসর রঙের খাম? হ্যাঁ, তারপরে তাকিয়ে দেখি তার পায়ের মধ্যে চিপে রেখে দিয়েছে একটা চিঠি। আমি সেই চিঠিটা নেব বলে তার পেছন আবার তাড়া করলাম। হঠাৎ তাড়া করতে উপর থেকে একটা দুর্গন্ধযুক্ত পৃষ্ঠা এসে পড়লো আমার চোখে। তারপর থেকে আমি ওই আধারপুরের বাসিন্দা। আচ্ছা, তুমি কি দেখেছিলে ওই আকাশ রঙা কাগজ, সোনালী অক্ষর, ধূসর রঙের খাম? হ্যাঁ, আকাশ রঙা কাগজ, সোনালী অক্ষর, ধূসর খাম দেখেছি। তবে তো সূত্র মিলেছে। আমাদের অভিযাত্রা ব্যর্থ হবে না বলে মনে হচ্ছে। আচ্ছা, সেই ধূসর রঙের খামটা কি এখনো তোমার কাছে আছে? হ্যাঁ, আমি সেটাকে যত্ন করে রেখে দিয়েছি। শুধু একবার ওই খামটা আমাদের দেখাতে পারবে? একবার? হ্যাঁ, দাঁড়াও, আমি নিয়ে আসছি। দাঁড়াও। সংখ্যার বিষয়ে এত আগ্রহী উঠে গেল, সেটা জানতে ইচ্ছে করছে। আসলে আকাশ রঙা কাগজে সোনালী অক্ষর দিয়ে আমাদের ঠিকানা লেখা ছিল। সেটা ভরা ছিল একটা ধূসর রঙের খামে। ঠিকানা? হ্যাঁ, ঠিকানা। আমাদের কোথায় যেতে হবে সেটা লেখা ছিল সেই খামে। ওটাকে পথ নির্দেশিকা পত্র বলতে পারে। সে পত্র হারালে কি করে? সুমিত তরুতলে তরুণী ওই পত্রটি আমার হাতে দিয়ে বলেছিল, তুমি আমাদেরই লোক। হ্যাঁ, সেই দিনটি ছিল বসন্ত আবহাওয়ার দিন। স্থবিরতার অভিশাপ বুঝে ফেলে, বার্ধক্যের ধূসরিমা মুছে ফেলে আমিও তখন মেতে উঠেছি ওই নৃত্য বাদল ছন্দে।
দিক দিগন্তে বনে বনান্তরে যখন সেই সৌরভের শিখা ছড়িয়ে দিল আগুন পড়া, হঠাৎ প্রচন্ড চটাচাল জড়িয়ে হাজির হলো কাল বৈশাখী। সেই কৃষ্ণচরিকা প্রচন্ড প্রাকট্যে ধুলোবালি উড়িয়ে লন্ডভন্ড করে দিল যৌবনের উপাচার। ওই প্রবল ঝড়ের উদ্যান গতিতে আমি তো খুব দিশেহারা। মনে হচ্ছিল সহস্র শকুন একসঙ্গে পৃথিবীর বিস্ময় পাত্র উল্টে দিতে এসেছে। একটা সময় ঝড় থামলো, কিন্তু ওই কাল বিহঙ্গ আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে গেল ঠিকে না নির্দেশিত পত্রটি। তাহলে ভাবো শকুন তোমাদের কি বার্তা দিয়ে গেল? বিশ্বে বিচরণশীল লুণ্ঠন থাকবে, কোনো ঠিকানা থাকবে না। মহাকাশ জুড়ে শকুনের ডানার ঝাপটার শব্দ থাকবে, ভালোবাসার গান থাকবে না। মাটিতে বিধ্বংসী নোকের আঁচড় থাকবে, কিন্তু কোনো মানচিত্র থাকবে না। সমস্ত জগৎটাই হবে একদিন আধার পুড়িয়ে। আনাচে কানাচে দুর্বা ঘাসের মতো যে সবুজের মায়া বেছানো আছে, আমরা সেই পথ ধরেই একটু একটু করে এগিয়ে যাব। বলা তো যায় না, অন্ধকারের উৎস হতেই উৎসারিত আলো। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল বন্ধ বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল বন্ধ বিরোধ মাঝে এই যে সেই ধূসর খাম। কই? হ্যাঁ, কিছু লেখা আছে। হ্যাঁ, প্রতি অচিনপুরের বাসিন্দা, কিন্তু কোনো প্রেরকের নাম নেই। কিন্তু প্রেরকের নাম ঠিকানা নেই। ওখানে তো সোনালী অক্ষরে লেখা ছিল। নেই। থামলি কেন করবে? গাও না, গাও। কি গো ব্রত দাদা, গায়ে নতুন কুটুম এসেছে মনে হচ্ছে। তা খাতির যত্ন ঠিক মতো করছো তো?
আমাদের বসতে বসত করার মতন ক্ষমতা ওদের নেই তো দরবেশ। অতিথি অভ্যাগতরা এসেছে দরবেশ, ওরা তোমার সাহায্য চায়। কিন্তু আমার যে রাত্রির ভিতর দিয়ে চলা গো, আরো গহীন অন্ধকারে পৌঁছতে আমি জীবনকে ফেলে এসেছি সূর্যের অন্য পিঠে। আমি ওদের সাহায্য করি কি করে বলো বাপু? আমি জানি দরবেশ, সমস্ত অনুভূতি হৃদয় অবিরল লেখে অন্ধকার জগতে তুমি সুর ছড়াও। তাই তো তুমি পারো ওদের সাহায্য করতে। কিন্তু আমি যে ওদের চেনা জগতের বাইরে ভ্রমণ করি গো, যেখানে কারোর মুখ দেখা যায় না, না মানুষ না শকুন। কারো মুখ না দেখা গেলেও তুমি অন্তর দিয়ে এটাকে স্পর্শ করতে পারো জানি। তাই গাছের পাতারা সরসর শব্দ করে তোমার কথার জবাব দেয়। আর নদীর জল কলকল্লোলে তোমার সাথে মস্করা করে। আমার অন্তর্দৃষ্টি বড় প্রখর দরবেশ। তুমি চক্ষুষ মনের চেয়েও বড় বেশি পর্যবেক্ষণ করতে পারো। আমাদের আমাদের সম্মুখের খবর তো তুমিই জানো। সম্মুখের পথ চিনতে গেলে কে বলেছে ওই সাদা চোখের দরকার পড়ে? আমাদের সারা চোখ দিতে সব সময় দৃষ্টি কৌতূহলে পড়ে থাকে। দৃশ্যবনের চাঞ্চল্য এই চোখ দুটোকে স্থির থাকতে দেয় না। তাছাড়া এখন উপলব্ধি করতে পারি আমাদের এই সাদা চোখের তারা দুটো কেন ওই কালো অন্ধকার দিয়ে ঢাকা। অন্ধকার ছাড়া তো কোনো কিছুই অবলোকন করা যায় না দরবেশ। আমি অবলোকন করি। আমার ডান দিকে বইছে অনুকূল উর্মি, বাঁ দিকে প্রতিকূল তরঙ্গ। তোমরা তো দেখছি উজান পথের যাত্রী গো। তোমাদের হাতে যে আমন্ত্রণ পত্র দিয়ে এসেছিল ওই কুসুমিত তরুণ তরুণী, তারা যে আরশি খেলার করছি। কোথায় কোথায় পাবো তাদের? আজই তো তাদের নৌকোৎসব। তোমরা আর বিলম্ব না করে বেরিয়ে পড়ো। কি করে যাবো আমরা? উর্মি নদীর পাড় ধরে হাঁটতে থাকো। এক নদী তরঙ্গে 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 এক নদী শেষে পৌঁছাবে অন্য নদী তটে। কাকন বাঁধ, রজতোয়া, কত সব নদীর লীলা চাঞ্চল্য। 13 নদীর গল্প এসে ভিড় জমাবে আরশি নদীর তটে। যাও, আর দেরি করো না। হ্যাঁ, চলো আমরা এই বেলা বেরিয়ে পড়ি। চলো। আরো জোরে
কিন্তু আমন্ত্রণ রক্ষা করলো না কেন বুঝতে পারছি না। উৎসবে লগ্ন হয়ে যায় তবু তোমার পতিতাদের দেখা নেই, এ তো অশুভ সংকেত। সাবধান, সাবধান, নদীর জল উল্টো গতি নিয়েছে, নৌকা তীরে ফেরাও। তাহলে কি আমাদের নৌকো উৎসব বন্ধ? দাঁড়াও, জিজ্ঞেস করে দেখি। ওহে কান্তারি, আমাদের আনন্দ উৎসব কি আজকের মতো বন্ধ? আজকের মতো নয়। আকাশ রঙে নৌকো বানাতে না পারলে এই উৎসব চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। সহস্র এক নৌকোর আঘাতেই ভাঙতে পারে এই কণ্টক বেলার পার। ওরে পথিক, তুমি কোথায়? তোমার অভাবে আমাদের মন আটকে গেছে। নৌকার মুখে ফেলো। এই দাঁড়াও, আনন্দকে ভুলের ইঙ্গিত পাচ্ছে। দাঁড়াও, নৌকার মুখ ফিরিও না, শুধু বাতাস বইছে মনে হচ্ছে। কি সংবাদ? শীঘ্রই বলো। ওই যে পথিকটা আসছে। হ্যাঁ, সাথে আবার দুজন। হ্যাঁ, তাই তো। চলো চলো, আবাহনের ব্যবস্থা করে চলো। বড় বিলম্ব করে ফেলেছি আমরা। তোমাদের উৎসব কি শুরু হয়ে গেছে? শুরু তো হয়েছিল, কিন্তু মাঝ পথে থেমে গেছে। থেমে গেছে? কিন্তু কেন? থেমে গেছে তোমার জন্য। আমার জন্য? আমি তো তোমাদের উৎসবের অতিথি মাত্র। হ্যাঁ, সীমিত অথচ উপভোগ্য দূরত্ব থেকে তোমাদের এই উৎসব দেখবো বলেই তো এখানে এসেছি। এই উৎসবের অনিবার্য উপাদান তো তোমরা, আমরা তো অনুষঙ্গ মাত্র। হ্যাঁ, এই তোমাদের উৎসব থেমে যাবে তেমন বাধা তো আমরা রাখিনি। এই যে পথিক দাদা, আমরা দুজন তোমাকে দিয়ে এসেছিলাম এক আকাশি রঙের খাম। হ্যাঁ, তাদের সোনালী অক্ষরে লেখা ছিল আমাদের শেষ যোজন পথের বর্ণনাটুকু। সেটা না পেলে তো আমরা তো যেতে পারবো না। কিন্তু কিন্তু সেই কাগজটা আমার কাছে নেই। সেই কাগজ নেই মানে? হ্যাঁ, সেই কাগজ ছিনিয়ে নিয়ে গেছে কাল বিহঙ্গ। আর জানিয়ে দিয়ে গেছে এই পৃথিবীতে শুধু থেকে যাবে তার লোকের আচরণ, কিন্তু কোনো মানচিত্র থাকবে না। তাহলে কি হবে? উৎসব হবে। উৎসব হবে, উৎসব থামবে না। ওই নদীর করকল্লোলে স্তব্ধ হবে ভাগাড়ের স্তব। হ্যাঁ, আমাদের বিজয় উল্লাসে ওই স্বপ্নের চিৎকার ঢাকা পড়ে যাবে। হ্যাঁ, একটু আমাদের বিজয় পতাকার উদ্দিন ধ্বনিতে স্বপ্নের ডানা ঝাড়ার শব্দ আর শোনা যাবে না। কিন্তু কণ্টক বেড়ার লোকেরা নদীতে বাঁধ দিয়ে নদীর গতিপথ আটকে ফেলেছে, আর কি হবে? তোমরা কাজ বন্ধ রেখেছো কেন? তোমাদের নদীর তীর থেকে নিয়ে না ফেরালে এই নৌকো ডুবে যাবে। অজিরপুর থেকে প্রতিজ্ঞা এসে গেছে, আমাদের আনন্দ উৎসব আবার শুরু হবে। তাহলে আর বিলম্ব নয়, প্রতিজ্ঞাটাকে শেষ নৌকো বানিয়ে ফেলতে বলো। চলো এই মানুষ দিয়ে আমরা শেষ নৌকাটা বানিয়ে ফেলি। চলো। কেন নয়? তোমরা তো শুধু এই অচিনপুরের প্রতীক দাদাকেই তোমাদের এই উৎসবে আমন্ত্রিত করেছিলে, কিন্তু তোমাদের অযত্নে এই কত পথিকজন এই সম্মুখের সন্ধানে এগিয়ে গেছে তা হয়তো তোমরা জানো না। বিষয়ের কথা কি জানো? এই তোমাদের আমন্ত্রণ পত্র হারিয়ে ফেলার পরেও এই যে তোমাদের আশীর্বাদ আমি উপস্থিত হতে পেরেছি। সেই অচিনপুরের মানুষজনকে তোমরা কিন্তু এই উৎসবে যুক্ত করতে পারোনি। তারা এই জগতের একদিকে রয়েছে আধারপুরি, অন্যদিকে উষারবাগ। এর মাঝে আছে খেলধার। হ্যাঁ, এখানে সব মানুষ কাকতালীয় হয়ে গেছে। আর তার মাঝেই আমরা পেয়েছি ওই সম্মুখের পথ, বুঝেছো? যেমন কালো মেঘের মাঝে হচ্ছে ওই বিদ্যুৎ, চমকিত বিদ্যুৎ। এসো। আধারপুরির প্রথা দাদা, কানা জানবে উষারবাগের পেঁচুই, আর খেলধারে বৃষ্টি দিদি। এত পরে কন্টকের পাড়ে পৌঁছে গেছে। এতক্ষণে কোথায় বাদ ভাঙার কাজ শুরু হয়ে গেছে। শোনো, পথ ভাঙার কাজ শুরু হয়ে গেছে। ঋষি যাপনের পর এক নতুন সূর্যোদয় দেখবো আমরা। চলো, আমরা সবাই সম্মুখের দিকে এগিয়ে যাই।
শাইন হালদার, সুরঞ্জন মাঝি, অনির্বাণ চক্রবর্তী, অর্ণব ব্যানার্জি,